আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে যথারীতি পড়ব। আজকে খুব চমৎকার একটি বিষয় আমরা পড়ব, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তাহলে আজকে দেখি আমরা আজকে কি পড়ব। আমাদের আজকের পাঠ হচ্ছে দুইটা জিনিস আমরা পড়ব। একটা হচ্ছে কাল্পনিক যদি বলি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি, চাহিদা রেখা অঙ্কন, আর চাহিদা সূচি ও রেখার পার্থক্য। এই প্রথম প্রশ্নটা কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি, চাহিদা রেখা অঙ্কন আসে। অনেক সময় কাল্পনিক না দিয়ে দেয় নিম্নলিখিত চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো। এইটাই অনেক সময় বেশি আসে। এইখান থেকে একটা সমীকরণ দিয়ে দেয়, সমীকরণ দিয়ে তোমার গতে বলে যে এটা কেন চাহিদা সমীকরণ, খতে বলে যে এটা কেন চাহিদা সমীকরণ মনে হয় তোমার কাছে, বা এই সমীকরণটি কি সমীকরণ। আর গতে বলে যে সূচি তৈরি করো, এবং গতে বলে সূচি তৈরি করো, আর ঘতে বলে রেখা অঙ্কন করো, আবার রেখার আকৃতিটা কেমন সেটা ব্যাখ্যা করো। এই টাইপের হয়। তাহলে আমরা দেখি আজকের পড়া আলোচ্য বিষয় দেখি কি হয়। দুইটা প্রশ্ন করব আজকে আমরা বলছি। প্রথম প্রশ্নটা আমরা দেখি কি বলছে, যে প্রশ্নটা কি রকম হইতে পারে সেই প্রশ্ন দুইটাই আমি আবার এখানে লিখছি। দেখো, নিম্নলিখিত চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও রেখা অঙ্কন করো। প্রশ্নটা এইভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, অথবা এই সূচিটা না থেকে থাকতে পারে কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও রেখা অঙ্কন করো, অথবা চাহিদা রেখা অঙ্কন করো সরাসরি। যদি চাহিদা রেখা অঙ্কন করতে বলে তোমাকে সূচি তৈরি করেই রেখা অঙ্কন করতে যাইতে হবে, সূচি না বললেও সূচি করেই রেখায় যাইতে হবে। তাই যদি বলে যে কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তবু তোমাকে সূচি এঁকেই যাইতে হবে। তাহলে আমরা দেখি, তবে তোমাদের সম্ভাবনা এই যে এইরকম, এইটাই নিম্নলিখিত, অর্থাৎ একটা চাহিদা সমীকরণ দেওয়া থাকবে। যদি তোমার প্রশ্ন হয় প্রথম ধরনেরটা, যে কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে, এই প্রথমটা যদি প্রশ্ন হয় সমীকরণ থেকে নিম্নলিখিত, অর্থাৎ তোমার প্রশ্নে একটা সমীকরণ দেওয়া থাকবে, নিম্নলিখিত এই প্রশ্নটুকু লিখে এইটা দেওয়া থাকবে, এই যে কিউডি সমান 10-2p, এবং এইখানে এই কিউডি মানে লেখা থাকবে চাহিদার পরিমাণ, এবং হচ্ছে এইখানে লেখা থাকবে কিউডি সমান চাহিদার পরিমাণ এবং পি হচ্ছে দ্রব্যের দাম। এইখানে এই দুইটা জিনিস লেখা থাকবে। আবারও বলছি, যদি প্রশ্ন এটা আসে নিম্নলিখিত চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও রেখা অঙ্কন করো, তাহলে তোমার এই কথাটুকু লেখা থাকবে, এইটুকু দেওয়া থাকবে, এই প্রশ্নের নিচে এইটুকু দেওয়া থাকবে, এবং এই কিউডি আর পি কি এই জিনিসগুলো এইখানে দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে আমরা প্রশ্ন ক্লিয়ার। যদি এইভাবে প্রশ্ন থাকে, যদি দেওয়াই থাকে এরকম কিউডি সমান 10-2p, তাহলে জাস্ট আমরা শুরু করব এইভাবে। কতে থাকতে পারে চাহিদা কি, চাহিদা বিধি কি। খতে থাকতে পারে যে এইটা চাহিদা সমীকরণ কেন, ব্যাখ্যা করো। দেখো তুমি এইখানে একটা মাইনাস চিহ্ন আছে। এই কিউডি মানি চাহিদার পরিমাণ, আর পি মানি হচ্ছে দাম। অর্থাৎ এইখানে এইখানে কিউডি এবং পি এর মাঝখানে এইখানে একটা মাইনাস আছে, এবং এই মাইনাসটা হচ্ছে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। আমরা পূর্বে প্রথম দিকে ক্লাসে পড়েছিলাম চাহিদা বিধি কাকে বলে। দাম যখন বাড়ে চাহিদার পরিমাণ কমে, আর দাম যখন কমে চাহিদার পরিমাণ বাড়ে, অর্থাৎ দাম চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, আর এই বিপরীত সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়। এরকম পড়ছিলাম। তাহলে তোমরা ইচ্ছা করলে বই থেকে আবার দেখেও নিতে পারো। এই যে মাইনাসটা, এইখানে মাইনাসটা এই বিপরীত সম্পর্ককে প্রকাশ করে, আর এই কারণেই এটা চাহিদা বিধি। তাহলে আমরা বলতে পারি যে এইখানে এই বিধিতে কি দেখানো হয়েছে, দাম পি দ্বারা দাম এবং কিউডি দ্বারা চাহিদা দেখানো হয়েছে, এবং এই সমীকরণের মাইনাস চিহ্নটি বা ঋণাত্মক চিহ্নটি দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। এই জন্য এটাকে আমরা চাহিদা সমীকরণ বলি, চাহিদা সমীকরণ বলি। আচ্ছা, তাহলে এরপরে আমরা পুরোটুকু পড়ি, দেখি কিভাবে পরে প্রশ্ন আসে সেটা আমরা বলতেছি। যে গতে আসতে পারে তোমার যে এই সমীকরণ থেকে, এই যে বলছে চাহিদা সমীকরণ দেওয়া আছে নিম্নলিখিত, নিচে লেখা এই সমীকরণ,
বলতে পারে এই সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করো গতে। হ্যাঁ, গতে প্রশ্ন আসতে পারে যে চাহিদা সূচি অঙ্কন করো গতে। তাহলে সূচি তৈরি করতে বললে আমরা যেটা করব, আমরা লিখবো এই যে দেখো এখানে লিখছি দেওয়া আছে, দেওয়া আছে লিখে এই প্রশ্নে তোমার পরীক্ষার এইটা দেওয়া থাকবে, আমরা লিখবো দেওয়া আছে লিখে এইটা তুলে ফেলবো, প্রশ্নের থেকে দেখে তুলে ফেলবো, তুলে এইটাকে এই নিচে লিখবো, বা এইটাকে যদি এইখানে লিখে নেই তাহলে এই নিচে লিখবো, হ্যাঁ, যেখানে কিউডি সমান কি চাহিদার পরিমাণ, পি সমান কি দ্রব্যের দাম। তাহলে দেখে দেখে প্রশ্ন থেকে আমরা লিখে ফেললাম, লিখবো দেওয়া আছে, তারপরে সমীকরণটা লিখবো কিউডি সমান সমান 10 - 2p, আর কিউডি কি সেইটা লিখবো, আর পি কি সেটা লিখবো। এরপরে দেখো খুব সহজ কিছু যোগ বিয়োগ গুণ করেছে এখানে, এই যোগ বিয়োগ গুণগুলা আমাদের করতে হবে। তাহলে আমরা কি করব, লিখব দেওয়া আছে, তারপরে লিখব এই সমীকরণটা, তারপরে লিখব যেখানে কিউডি সমান এবং পি সমান কি কি, এটা লিখে ফেলবো। তারপরে দেখো এই যে এই সমীকরণটা নিয়ে আমরা একটু খেলা করব। খেলাটা কি দেখো, যদি আমরা এর আগে পড়েছিলাম একদিন যে পি স্বাধীন চলক, কিউডি হচ্ছে অধীন চলক, কারণ পি তার ইচ্ছা মতো মান নিতে পারে, কিউ ইচ্ছা মতো মান নিতে পারে না, পি এর মানের উপর নির্ভর করে, পি এর মানের উপর নির্ভর করেই কিউর মান হয়। এবং এগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস পর্যন্ত এগুলোই আমরা পড়েছি। প্রয়োজনে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো যদি কেউ না দেখে থাকো ওই ক্লাস। তাহলে আমরা পি হচ্ছে স্বাধীন চলক, এই জন্য পি এর মানগুলা ইচ্ছা মতো, আমার ইচ্ছা হচ্ছে 1 2 3 নিচ্ছি, তোমার ইচ্ছা হলে 2 3 5 নিতে পারো, তুমি আরও বেশি কম তোমার ইচ্ছা ভাবে নিতে পারো। তাহলে আমরা দিলাম, দেখো আমরা যেটা করতেছি সেটা হলো যদি ধরি, যদি পি সমান 1 ধরি, এই সমীকরণে মান বসাবো, পি সমান 1 হইলে এই 2 পি এর সাথে গুণাকারে আসছে, তাহলে 2 1 2 হয়, এই যে দেখো এখানে বলছি পি সমান সমান 1 হলে কিউডি সমান কত হয়, দেখো এই সমীকরণটা এখানে লিখছি 10 - 2p, 10কে রাখছি, 2কে বসাইছি, আর পি এর বদলে কত 1 বসাইছি, তাহলে 2 1 2, 10 থেকে 2 গেলে থাকে কত 8, তারপরে পি সমান 2 বসাইছি, পি সমান 2 বসাইলে দেখো এই সমীকরণ লিখে এইখানে দেখো জাস্ট আমরা যেটা করছি, এই যে পি এর বদলে এখানে 2 বসাইছি, তাহলে 2 2 4, 10 থেকে 4 বিয়োগ করলে 6 থাকে, এইটাও 3 বসাইছি এই সমীকরণ লিখে, এইখানে দেখো এই যে 3 বসাইছি, 3 বসালে 3 2 6 4 থাকে। তাহলে এইটা মান বসায় জাস্ট একটু খেলা করছি এই জায়গাটুকু, আর এইখানে একটা মান পাইছি আমরা পি এর বিভিন্ন মানের জন্য কিউর বিভিন্ন মান। তোমার প্রশ্ন আসতে পারে 1 2 3 কেন ধরলাম, তোমার ইচ্ছা মতো তুমি 1 2 3 না ধরে যে কোনো মান ধরতে পারো। হ্যাঁ, তবে আমাদের সুবিধার জন্য আমরা ছোট মান ধরে এইখানে করেছি। তাহলে এইটুকু করার পরে তুমি দেখো একটা জিনিস এইখানে আমরা খেয়াল করি যে আমরা যদি এই মানগুলা পেয়ে যাই, এই মানগুলা পাওয়ার পরে দেখো একটা জিনিস, আমি এই যে একটা ছক তৈরি করছি, এখানে টেবিল তৈরি করছি, টেবিলটার উপরে কি লিখছি, এখানে আমরা পি এর 3টা মান পাইছি, আবার এখানে কিউর আমরা কয়টা মান পাইছি, 3টা মান পাইছি, কিউরও কয়টা মান পাইছি, 3টা মান পাইছি। তাহলে আমি লিখছি উপরে প্রাপ্ত পি, এই পি এর মান এবং কিউর মান, উপরে প্রাপ্ত পি এবং কিউডির মান দ্বারা নিচে চাহিদা সূচি তৈরি করা হলো। চাহিদা সূচি কেন, এটা কেন যোগান সূচি না, কেন গরুর সূচি না, কেন ছাগলের সূচি না, আমরা কথাই বলতেছি দাম এবং চাহিদা নিয়ে, এই জন্য দাম এবং চাহিদার সূচি আমরা লিখছিও কিন্তু পি এবং কিউ। দেখো পি এর মানগুলো আমরা এই ছকে এই পাশে লিখছি দাম, এই পাশে লিখছি চাহিদা, এটা ছকের বাম পাশ, এটা ছকের ডান পাশ, মনে রেখো এটা পরে কাজে লাগবে, এটা ডান পাশ আর এটা বাম পাশ, বাম পাশে লিখছি দাম এবং ডান পাশে লিখছি চাহিদার পরিমাণ। তাহলে দাম কত 1 2 3, এবং যখন এক ছিল দেখো, মানটা যখন 1 ছিল, দেখো মানটা যখন 1, যখন 1 ছিল তখন কত 8 ছিল, দেখো এই পাশে 8 লিখছি, যখন 2 তখন কত 6, যখন 3 তখন কত 4, এটা কিন্তু আন্দাজে লিখি নাই, মান বের করে লিখছি। তাহলে একটা এরকম আমরা সূচি পেয়ে গেলাম, যার বাম পাশে দাম, ডান পাশে কি চাহিদার পরিমাণ। এই যে একটা সূচি তৈরি হলো বিভিন্ন দামে বিভিন্ন চাহিদা দ্বারা, এটাই হচ্ছে চাহিদা সূচি। আমরা কিন্তু লিখছি উপরে প্রাপ্ত পি এবং কিউডের মান দ্বারা নিচে চাহিদা সূচি তৈরি করা হলো, তাহলে এটা একটা চাহিদা সূচি। এখন এই সূচিতে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, দেখো কি লক্ষ্য করতেছি, সূচিতে যেটা লক্ষ্য করতেছি দেখো, সূচিতে দেখো এদিকে যখন দাম বাড়তেছে 1 থেকে এদিকে চাহিদা কমতেছে, আবার এইদিকে দেখো উল্টা দিক চিন্তা করো, 3 থেকে 1-এর দিকে দাম যদি কমতে থাকে চাহিদার পরিমাণ বাড়তে থাকে, তাহলে বিপরীত সম্পর্ক, এটা কমতেছে, এটা যখন এই দিকে 3 থেকে 1-এ কমতেছে, এটা তখন বাড়তেছে। আবার এই দিকে দেখো দাম যখন বাড়তেছে চাহিদার পরিমাণ তখন দেখো 8 থেকে 4-এ কমে আসতেছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। সেই কথাটা লিখছি, উপরের সূচিতে দেখা যায় দাম বাড়লে চাহিদা কমে,
এই দাম যখন 1 থেকে 3 হচ্ছে, চাহিদা কমে 8 থেকে 4 হয়ে যাচ্ছে, এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম যদি 3 থেকে কমে 1 হয়ে যায়, চাহিদা 4 থেকে বেড়ে 8 একক হয়ে যায়। সেই কথাটাই বলছে, অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। হ্যাঁ, এই চাহিদা সূচিটা কি প্রকাশ করে? দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে যদি তোমাকে বলে যে চাহিদা সূচি কাকে বলে, আমরা বলতে পারি যে সূচিতে দাম এবং চাহিদার, মনে রেখো এটা কিন্তু পরে পার্থক্য লাগবে, আমি এখানে বলে যাচ্ছি, এখান থেকেই ওইখানে আমি বলবো, লিখে নিবে তোমরা। যে সূচিতে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, তাকে বলে চাহিদা সূচি। তাহলে আমরা এইটুকু এইখান থেকে পড়ে ফেললাম। আরেকটা জিনিস পড়লাম যে দাম ছকের থাকে বাম দিকে আর চাহিদা থাকে ডান দিকে, এইটা আমরা এইখান থেকে পড়ে ফেললাম। তাহলে আমরা দেখি চাহিদা এইভাবে মান দিয়ে, এইভাবে মান বের করে আমরা সূচি অঙ্কন করে ফেললাম। তার মানে গয়ের অ্যান্সার আমাদের হয়ে গেল। যদি বলে যে চাহিদা সূচি আঁকো, তাহলে গয়ের অ্যান্সার হয়ে গেল এইটুকু লিখলে, এই শুরু থেকে এইটুকু লিখলেই হয়ে গেল, এবং এখানে 3 মার্ক হয়ে গেল কিন্তু আমাদের। তাহলে আমরা দেখি এরপরে যদি আমাদেরকে বলে ঘতে আমাদেরকে যদি ঘতে বলে হ্যাঁ, ঘতে 4 মার্কের জন্য বলে, এই যে ঘতে যদি 4 মার্কের জন্য বলে যে তুমি হলো কি আঁকো, ঘতে যদি বলে 4 মার্কের জন্য যে তুমি হলো চাহিদা রেখা অঙ্কন করো, সূচি থেকে কি চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে আমাদের এই কাজটুকু করতে হবে। দেখো উপরে একটা সূচি পাইছি আমরা, ওই সূচিতে মানগুলা কি আরেকবার দেখে আসি। আরেকবার দেখো, এই মনে রেখো, মুখস্থ রাখতে হবে মানগুলা, 1 2 3 আর 8 6 4, এই মানটুকু আমাদের মুখস্থ মনে রাখতে হবে। এই মানটুকু মনে রেখে আমরা এইটুকু আঁকবো। দেখো আমরা যদি আঁকি, দেখো কি লিখছি, উপরের সূচি হতে নিচে চাহিদা রেখা অঙ্কন করা হলো, বা আমরা বলতে পারি উপরের চাহিদা সূচির মান দ্বারা নিচে আমরা কি বলতে পারি যে চাহিদা রেখা অঙ্কন করা হলো। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো একটা চিত্র আঁকছি আমরা, চিত্রটা কিভাবে আঁকছি দেখো, এইরকম আমি চিত্র আঁকাটা দেখাই দিই, তোমরা কিভাবে আঁকবা। প্রথমে এই রেখা আঁকবা, পরে এই দাগটা দিবা, এইখানে লাগায়া দিয়ে, তারপরে দেখো এইখানে এই যে নিচে লিখবা চাহিদার পরিমাণ, এখানে লিখবা চাহিদার পরিমাণ, এখানে লিখবা দ্রব্যের দাম, এখানে লিখবা দ্রব্যের দাম, এই যে এইখানে, আর এইখান দিয়ে একটা রেখা আঁকবা। এটা দিচ্ছি হলো ডি এবং ডি, আর এইখানে সমান 3টা ভাগ করবা, 1 2 3 সমান দূরত্বে, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। তাহলে 1 থেকে সোজা এখানে দাও, সোজা এখানে লাগাও, লাগাই এইদিকে নিচে দাও। তাহলে এইটা হলো 1, তাহলে 1-এর সাথে সম্পর্ক কার ছিল? 8-এর, ছকে লিখলাম 8। তারপরে 2-এর সাথে 2 থেকে এখানে লাগাও, এদিকে দাও, কার সম্পর্ক ছিল? 6-এর। তারপরে এই বিন্দুটার নাম দাও এ বিন্দু, এটার নাম দাও বি বিন্দু, আর এই 3 থেকে লাগাও, 3 থেকে লাগায় নিচে আনো, এটার কত ছিল? 4, 3-এর সাথে 4-এর সম্পর্ক, এটা দাও সি বিন্দু। সেই জিনিসগুলাই আমরা করছি এখানে, এ বি সি এইভাবে দিচ্ছি। দেখো এইভাবে 1-এর সাথে 8-এর, 2-এর সাথে 6-এর, 3-এর সাথে 4-এর, অর্থাৎ ছকে যা পাইছি সেই জিনিসগুলাই কিন্তু আমরা এখানে আঁকছি, এর বাইরে কিচ্ছু আঁকি না। অর্থাৎ উপরের ছকের মানগুলো ধরে আমরা এইভাবে চিত্রটা এঁকে ফেলতে পারি। আমি কোন রেখার পরে কোন রেখা, আগে এইটা আঁকছি, পরে এইটা আঁকছি, পরে এইটা আঁকছি, পরে 3টা ভাগ করছি, এটা কিন্তু মনে রাখবা। পরে এইটা লাগাইছি এইদিকে, এটা লাগাইছি এইদিকে, এটা লাগাইছি এইদিকে, আমি যেইটার পর যেটা আঁকছি এইভাবে চিত্র আঁকবা, তাহলে চিত্র আঁকা সহজ হবে। অন্যথায় কিন্তু চিত্র আঁকতে গেলে তোমার ইচ্ছা মতো বা বই দেখে দেখে আঁকতে গেলে কিন্তু বিপদে পড়বা। তাহলে দেখো আমরা শুরু করি। এইটাকে বলে ভূমি অক্ষ, এর আগে আমরা জানি, আর এটা লম্ব অক্ষ। তাহলে চিত্রে ভূমি অক্ষে কিউডির বা চাহিদার পরিমাণ, দেখো এখানে কিউডি, এই যে কিউডি বা চাহিদার পরিমাণ, আর লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে, দাম, লম্ব অক্ষে দাম, এটাকে লম্ব অক্ষ বলে, দাম পি দেখানো হয়েছে। দেখো চিত্রে এই দাম যখন 1 একক, এই যে 1 একক, দেখো 1 একক, চাহিদার পরিমাণ দেখো এটার সাথে যে এইখানে কত 8 একক, দাম এর সাথে চাহিদার পরিমাণ কত 8 একক, তাকে এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তারপরে তুমি যাও, দাম বেড়ে যদি 2 একক হয়, তাহলে চাহিদার পরিমাণ এইটা বাড়তেছে, তাহলে আমরা জানি বিপরীত সম্পর্ক, দাম বাড়লে চাহিদা কমবে। দেখো কমছো, 8 থেকে কমে কততে আসছে? 6-এ চলে আসছে। তাহলে আমরা বলতে পারি দাম বেড়ে 2 একক হলে চাহিদার পরিমাণ কমে 6 একক হয়, তাকে বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপরে কি বলতে পারি, তোমরা নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছো। তাহলে আমরা বলবো দাম আরও বেড়ে 3 একক হলে চাহিদার পরিমাণ আরও কমে 6 থেকে 4 একক হয়, তাকে এই যে এইভাবে, তাকে কি সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দেখো দেখো এই যে দাম আরও বেড়ে 3 একক হলে চাহিদার পরিমাণ আরও কমে 4 একক হয়, যাকে কি সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন দেখো আমরা কি করব, এই যে 3টা বিন্দু পেয়েছি, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু,
এই বিন্দুগুলো কি স্কেল ধরে যদি এইভাবে যোগ করে দিই, হ্যাঁ চিত্র আঁকতে সময় আগেই আমরা রেখাটা এঁকে নিচ্ছি, কারণ হলো চিত্রটা আঁকার সুবিধার জন্য। কিন্তু বাস্তবে আমরা এখন এ বি সি তিনটা যোগ করলে আমরা এই যে একটা ডিডি, এই ডি এবং ডি রেখা পেলাম। আঁকার জন্য সুবিধার জন্য আমরা ওইভাবে এঁকে নিচ্ছি। কিন্তু এখন হলো এ বি সি যোগ করলে দেখো এ কমা বি কমা সি বিন্দুগুলো যোগ করলে ডিডি চাহিদা রেখা পাই। এই দেখো এই ডিডি চাহিদা রেখাটি উপরের সূচির মান দ্বারা অঙ্কন করা হয়েছে। হ্যাঁ দেখো অবশ্যই সূচিতে কত 1 2 3 ছিল, আমাদের মান 1 2 3 ছিল। সূচিতে মান ছিল কত, সূচিতে মান কত ছিল মনে আছে? সূচিতে মান ছিল কত 1 2 3, আর কত ছিল 8 6 4। দেখো এই ছকের থেকে এই মান নিয়েই কিন্তু আমরা চিত্রটা আঁকছি। দেখো ছকের বাইরে কোনো মান নিচ্ছি না, এই 1 2 3 এবং দেখো 4 6 8, বাস 8 6 4 এই মান দ্বারাই আঁকছি। এই জন্যই বলছে যে এ বি সি বিন্দুগুলো যোগ করলে ডিডি চাহিদা রেখা পাই। এই ডিডি চাহিদা রেখাটি, ডিডি কেন, এই যে একটা ডি এই যে একটা ডি, দুই মাথায় ডি লিখছি, সূচির মান দ্বারা অঙ্কন করা হলো। এটা উপরের সূচির মান দ্বারা এটা অঙ্কন করা হয়েছে। আর রেখাটা দেখো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কেউ কেউ বলতে পারো স্যার ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী। এটা আমি আগে গত ক্লাসে বলেছি যে অর্থনীতিবিদরা এটা বাম থেকে ডান দিকেই সবসময় বলে, ডান থেকে বাম দিকে কখনো বলে না। বাম থেকে ডান দিকেই সবসময় বলে, ডান থেকে বাম দিকে কখনো বলে না। তুমি পারতা যদি, এটা আগেও বলেছি যে তুমি যদি প্রথমে জন্ম নিতা এবং অর্থনীতি সাবজেক্ট নিয়ে মার্শালের আগে লেখা শুরু করতা, তুমি যদি বলতা যে এটা হচ্ছে এই ডান থেকে বাম দিকে ঊর্ধ্বগামী, তাহলে তোমারটাই সবাই পড়তো। যেহেতু মার্শাল সহ অন্য অর্থনীতিবিদরা এইভাবেই বলা শুরু করছে যে বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এই দিক থেকে এই দিকে নিম্নগামী, এই জন্য তোমাকেও এইভাবেই বলতে হবে। তাহলে আমরা বলতে পারি এই রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং রেখাটা কার কার মধ্যে, চাহিদা এবং দামের মধ্যে বিপরীত সম্পর্ক। দাম যখন বাড়তেছে চাহিদা কমতেছে, দাম যখন কমতেছে চাহিদা বাড়তেছে। এইটাই বলছে। দেখো এই শেষ লাইনটা এইখানে বলছে যে এই দাম এবং চাহিদার মধ্যেই বিপরীত সম্পর্কটা দেখায়। যদি প্রশ্ন আসে যে চাহিদা রেখার আকৃতি ব্যাখ্যা করো, ঘতে এই চাহিদা রেখা আকার কথা না বলে বললে আকৃতি ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এইটুকু এঁকে বলতে হবে চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এবং যদি বলে যে দাম এবং চাহিদার বিপরীত সম্পর্কটা রেখার মাধ্যমে দেখাও, তাহলে এই রেখাটা একে আমরা বলতে পারি যে রেখায় দেখা যাচ্ছে দাম যখন বেড়ে 1 থেকে 3-এর দিকে যায়, চাহিদা তখন কমে 8 থেকে 4-এর দিকে আসে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে। আবার দাম যখন কমে 3 থেকে 1-এর দিকে আসে, চাহিদা 4 থেকে বেড়ে 8-এর দিকে যায়, বিপরীত সম্পর্ক। তাহলে এইভাবে এই জিনিস সহজ একটা প্রশ্ন আমরা পড়ে ফেলতে পারছি। এবার আমরা যাব আরেকটা প্রশ্নে। এইটা ছোট একটা জিনিস, খুব সহজ একটা জিনিস, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যদি এইরকম আসে তোমার যে চাহিদা সূচি এবং রেখার মধ্যে পার্থক্য, তাহলে সূচিতে কিন্তু আমরা মান দেখছি, আমি কিন্তু কয়টা কথা এখানে বলে আসছি যে সূচিতে কি, সূচিতে বাম দিকে থাকে দাম, সূচির এই দিকে লেখছে দাম আর এই দিকে লেখছে চাহিদার পরিমাণ, দুইটা ঘরের মধ্যে। তাহলে সূচির সংজ্ঞাটাও আমি বলছিলাম যে চাহিদা সূচি, এই যে এখানে বলছে চাহিদা সূচি, তাহলে এই সূচির সংজ্ঞাটাও কিন্তু আমি বলছি। আমি এই বইয়ের সংজ্ঞা এখানে কিভাবে আছে সেটা আমি দেখব না, আমি আমার মতো করে সংজ্ঞাটা পড়ব। তাহলে আমরা কি সংজ্ঞা পড়ছিলাম সেটা দেখি। এইখানে সংজ্ঞার মধ্যে চাহিদা সূচির সংজ্ঞায় আমরা পড়ছিলাম যে সূচির মধ্যে দাম এবং চাহিদার সম্পর্ক দেখানো হয় তাকে চাহিদা সূচি বলা হয়। যে সূচিতে কার সম্পর্ক দেখানো হয়, তুমি এইখানে কি লেখা আছে জানার দরকার নেই। আমরা যেই সূচিটা পড়ে আসছি, এই পাশে লেখছে দাম, আর সূচির এই পাশে দাম লেখা পি লেখছে, আর এই পাশে লেখছে কি চাহিদা লেখা কিউডি দিচ্ছে এই পাশে। তাহলে এই পাশে দাম, এই পাশে চাহিদা, দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখায়। এখানে কি লেখছে তোমার জানারই দরকার নেই, তুমি লেখো যে সূচিতে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। তাহলে চাহিদা রেখা কি, চাহিদা রেখা কি, চাহিদা রেখাও তো আমরা এইভাবে আঁকছি, এই দিকে দেখাইছি কি চাহিদার পরিমাণ, আর এদিকে কি দেখাইছে দাম, দেখাইছে না? এই যে এইভাবে রেখাটা আঁকছি, এইভাবে যখন রেখাটা আঁকছিলাম তার মধ্যে এইটা দেখাইছে না, এইদিকে চাহিদার পরিমাণ, তাহলে আর এদিকে দাম। তাহলে আমরা বলতে পারি যে রেখায় দাম এবং চাহিদার, দাম এবং কার মধ্যে, চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক দেখায় তাকে বলা হয় চাহিদা রেখা। এইখানে কি লিখছে তোমার জানারই দরকার নেই, আমি আবার বলি, তুমি এইখান থেকে লিখে নিতে পারো যে রেখায় চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে সম্পর্ক দেখায়। এই যে ডিডি রেখাটা, এই রেখার মধ্যে দেখতেছি আমরা এই দাম থেকেও যাচ্ছে আবার চাহিদার দিকে যাচ্ছে, তাহলে যে রেখার মধ্যে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখায় তাকে বলা হয় চাহিদা রেখা। এই কথাটা আমরা এখান থেকে লিখে দিতে পারি। এইখানে বইতে কি লিখছে কোনো জানারই দরকার নেই, তুমি লিখে দাও সরাসরি যে রেখার মধ্যে দাম এবং চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক দেখায় তাকে বলা হয় চাহিদা রেখা। এইবার দেখো প্রকাশ, চাহিদা সূচি হলো চাহিদা রেখার গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি,
হ্যাঁ, সূচিতে তো গণিতই লিখছি। এদিকে যে দাম লিখছি, দামের নিচে কত 1 2 3, এগুলো তো গণিত। আর এইদিকে কি চাহিদার পরিমাণ লিখছিলাম কত, চাহিদার পরিমাণে লিখছিলাম 8 6 4, এগুলো কি গণিত না? এগুলো গণিতের না? 1 2 3 4 5 6 হয় সংখ্যা নাই অঙ্ক, গণিত তো এগুলো। এগুলো তাহলে গাণিতিক প্রকাশ একদম। তাহলে ওই সূচির বাম পাশ সূচিতে আমরা সূচি হলো গাণিতিক প্রকাশ। আর রেখাটা কি দেখো, এটা একটা রেখা। হ্যাঁ, তোমরা কি 9 10-এ পড়ে আসছো সাধারণ গণিতে? সম্পাদ্য উপপাদ্য পড়ছো না? সম্পাদ্য কি এইরকম লেখে, আবার এইরকম বৃত্ত এইটা, এইখানে এই দিকে আঁকে এই দিকে আঁকে ত্রিভুজ, হ্যাঁ প্রমাণ করে, এগুলা কত কিছু করছে না? অর্থাৎ রেখা হইলেই এগুলাকে বলা যায় যে সম্পাদ্য। তাহলে এটা জ্যামিতি, সম্পাদ্য বা উপপাদ্য বলা যায় জ্যামিতি। আসলে আমাদের চাহিদা রেখাটাও তো একটা জ্যামিতি। এই যে এরকম দিয়ে এখান থেকে এইখানে দিচ্ছি, এইখানে দিচ্ছি, এইখানে দিচ্ছি, তাহলে এটাও একটা জ্যামিতি, যেহেতু রেখার খেলা। তাহলে আমরা বলতে পারি সূচিটা কি, সূচিটা কি, চাহিদা সূচিটা হইলো একটা গাণিতিক প্রকাশ, আর রেখাটা হইলো জ্যামিতিক প্রকাশ, একদম ঠিক। এবং বলছি প্রকারভেদ, চাহিদা সূচি দুই রকম। একজন মানুষকে নিয়ে যদি একজন মানুষের চাহিদা নিয়ে যদি আলোচনা করে তাহলে সেটা হয় ব্যক্তিগত চাহিদা। আর বাজার, ধরো তোমার সকাল বাজারে কত কেজি কত টন মোট হলো পটল বিক্রি হলো, এটা হলো পুরা বাজারের চাহিদা। আর আমি যে 2 কেজি পটল কিনলাম, এটা হলো আমার ব্যক্তিগত চাহিদা। তাহলে সরি, তাহলে দুই ধরনের ব্যাপার আছে। চাহিদা সূচি দুই ধরনের হয়, ব্যক্তিগত হয়, বাজার হয়। আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা 5 প্রকার হয়। এইখানে এত 5 প্রকার পড়ানো যাবে না, আমরা নেক্সট একটা ক্লাস করব চাহিদা আর স্থিতিস্থাপকতা নিয়ে। ওইখানে আমরা জানবো যে 5 প্রকারের কিভাবে রেখাটা হয়। আপাতত শুধু জেনে রাখি যে স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখাটা কয় প্রকারের হয়। চাহিদা রেখা 5 প্রকারের হয়। আর চাহিদা সূচি কয় প্রকারের হয়? 2 প্রকারের। যখন আমি আমার জন্য কিনবো পটল, তখন এটা আমার ব্যক্তিগত চাহিদার সূচি। আর যদি পুরো বাজারে কি পরিমাণ বিক্রি হয়েছে সেইটার করি, তাহলে সেটা হবে বাজার চাহিদা সূচি। এরপরে আমরা দেখি নির্ভরশীলতা। নির্ভরশীলতা, আচ্ছা তোমরা দেখো তো, আমরা যে সূচিটা বানাইছিলাম, আমি আবার একটু ঘুরে আসি ওইখান থেকে। দেখো, দেখো, এই যে সূচিটা যে বানাইছিলাম আমরা, এই সূচিটা কোত্থেকে বানাইছিলাম? সূচিটা এই যে এই সূচিটা তৈরি করছিলাম আমরা, আসলে এই সূচিটা তৈরি করছিলাম আমরা, দেখো এই সূচিটা তৈরি করছিলাম, এই সূচিটা তৈরি করছিলাম এই যে সমীকরণ থেকে। তাহলে সূচি নির্ভর করে সমীকরণের উপরে। কিন্তু তুমি যদি এইখানে যাও, এইখানে যাও, এই যে এই এই রেখায় যাও, রেখাটা কিন্তু আমরা এইটার থেকে আঁকছি, সূচির সাহায্যে রেখা আঁকছি। অর্থাৎ এই মানগুলো এইখানে আসছে আর এই মানগুলো নিচে আসছে। তাহলে এই স্পষ্ট একটা জিনিস আমরা এখান থেকে জানলাম, যেটা এইবার আমরা এইখানে দেখি। দেখো এইখানে আমরা দেখতে চেষ্টা করব। দেখো এইখানে বলছে কে কার উপর নির্ভরশীল। তাহলে নির্ভরশীল সূচি কার উপর, রেখার উপর নির্ভরশীল না। তাহলে কার উপর? আমরা বলতে পারি সূচি রেখার উপর নির্ভরশীল না, সূচি নির্ভরশীল হচ্ছে সমীকরণের উপর। এই সূচি আসলে নির্ভরশীল ছিল কিউ সমান সমান 10 - 2p, এই সমীকরণের উপর। এই সমীকরণ দিয়ে আমরা সূচিটা আঁকছিলাম 1 2 3 আর 8 6 4, এই সূচিটা এখানে আমরা আঁকছিলাম এই সমীকরণ থেকে। তাহলে আমরা এইটা বলতে পারি যে সূচি হলো সমীকরণের উপর নির্ভরশীল, বা বলতে পারি সূচি হলো রেখার উপর নির্ভরশীল না। কিন্তু যদি আমরা এবার এইখানে আসি যে চাহিদা সূচি কার উপর নির্ভরশীল, সূচি কার উপর না, রেখা কার উপর, সূচি তো বলেই ফেললাম, রেখা কার উপর নির্ভরশীল? চাহিদা রেখা কিন্তু সূচির উপর নির্ভরশীল। হ্যাঁ, আমরা যে এই রেখাটা আঁকছিলাম একটু আগেও দেখায় আনলাম, সেটা কিন্তু 1 2 3 আর 8 6 4, এই যে একটা আমরা সূচি পাইছিলাম, এই সূচি দিয়েই কিন্তু এই রেখাটা আমরা আঁকছিলাম, একদম স্পষ্ট। তাহলে আমরা বলবো যে সূচি হইল সমীকরণের উপর নির্ভরশীল, বা বলতে পারি রেখার উপর নির্ভরশীল না, রেখার দরকার নাই সূচি আঁকার জন্য। কিন্তু আমরা রেখা, চাহিদা রেখা অঙ্কন করার জন্য সূচিকে লাগবে। সূচি ছাড়া আমরা মান পাবো কোত্থেকে? এই অক্ষের মান পাবো কোত্থেকে আর এই অক্ষের মান পাবো কোত্থেকে? তাহলে আমাদের লাগবেই। এইটা আমরা এখান থেকে দেখে ফেললাম। এবং দেখো আরেকটা বলছে উপস্থাপনা পদ্ধতি। সূচির বাম পাশে আমি বলছিলাম, সূচির বাম পাশে দাম এবং ডান পাশে কি দেখানো হয়? চাহিদার পরিমাণ। দেখো সূচিতে সাধারণত বাম দিকে দাম এবং ডান দিকে চাহিদার পরিমাণ। এবং চিত্রে, চিত্রে এইটাকে ভূমি অক্ষ বলে বা এক্স অক্ষ বলে, আমরা গতদিন বলছিলাম। আর এটাকে লম্ব অক্ষ বলে বা ওয়াই অক্ষ বলে, লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ। দেখো হ্যাঁ, এই ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ, দেখো ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে, এই যে ও এক্স অক্ষ বলে, ভূমি অক্ষে বলে চাহিদার পরিমাণ। আর ও ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে দাম দেখানো হয়। একদম ওই চিত্রটাই মাথায় রেখে এইখানে আমরা এই পার্থক্যগুলো তৈরি করতে পারছি। আগের আগের পড়াটা আমরা দেখেই এইখানে কিন্তু চিত্রটা আমরা দেখেই কিন্তু এই পার্থক্যগুলা এইখানে দেখো জাস্ট একটা উদাহরণ দিয়ে দিছে। দেখো
এটা চাহিদা সূচি বানাইছে, আমরা এখানে লিখবো 1 2 3 আর লিখবো 8 6 আর 4, আর এইখানে আমাদের চিত্রটা এঁকে দিব, এখানে 8 এইখানে 6 এখানে 4 এখানে 1 2 3 এরকম চিত্রটা এঁকে দিব। তাহলে তুমি এইটা তো আমরা আগের প্রশ্নে আঁকছি, এখান থেকে এঁকে দিব। সুতরাং এটা খুব কঠিন না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 বছর পর পরই বা 1 বছর পর পরই দেখা যায় যে এই প্রশ্নটা আসে। অর্থাৎ তোমার তাহলে দেওয়া থাকবে হলো মোটের উপর এই সমীকরণটা দেওয়া থাকবে, কিউ সমান সমান 10 মাইনাস 2p দেওয়া থাকবে। তোমার ওই যে এই মানটা ধরে ধরে পি সমান 1 ধরে যে আমরা বের করছি, এইখানে পি সমান 2 ধরে আমরা বের করছি মান, পি সমান 3 ধরে মান বের করছি 4, হ্যাঁ, আগেরটা 6 8, পরে যে আমরা একটা সূচি এইরকম একটা সূচি তৈরি করছি, সূচি থেকে রেখা তৈরি করছি। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করে তোমাকে হইলো আয়ত্তে রাখতে হবে, কারণ তোমাকে বলবে এই সূচিটা দিয়ে, বলবে যে এটা দিয়ে সূচি তৈরি, এই সমীকরণটা দিয়ে বলবে সূচি তৈরি করো, বলবে রেখা অঙ্কন করো, তখন কিন্তু তোমাকে এই সূচি এবং রেখা অঙ্কন করতে হবে। তোমাদের জন্য একটা বাসার কাজ আমি দিয়ে দিব, তোমরা আসলে হ্যাঁ এই ক্লাস করো বা করো না কিছুই বোঝা যায় না আসলে। হ্যাঁ, আমরা অন্যদের মতো বাধ্যবাধকতার মধ্যে তোমাদের নিতে পারতেছি না। তাহলে আমি একটা সমীকরণ তোমাদের দিয়ে দিব, এই সমীকরণ দিয়ে হ্যাঁ আমি আচ্ছা ওই প্রশ্নে যেয়ে নেই, যেই প্রশ্নটা, এই যে এই প্রশ্নটার মতো আমি একটা তোমাদের প্রশ্ন দিয়ে দিব। সেটা হচ্ছে তোমরা এরকম লিখবা, কিউ ডি সমান সমান 20 মাইনাস, অর্থাৎ 20 মাইনাস 5p। এই সমীকরণটা দিয়ে তোমরা এই পুরো জিনিসটা তৈরি করে আমাকে হলো আমার এই যে এই ক্লাসের পোস্টের কমেন্ট বক্সে হলো তোমরা এরকম লিখে তৈরি করে আমাকে হলো এই কমেন্ট বক্সে দিবা নাম রুল সহ, দেখি তোমরা কেমন পারো। এই সমীকরণ কিউডি সমান সমান 20 মাইনাস 5p, এই যে একটা সমীকরণ দিলাম, আমার আজকের ক্লাসের সমীকরণটা ছিল কিউডি সমান সমান 10 মাইনাস 2p, ছিল 10 মাইনাস 2p, সেইখানে আমি দিলাম নতুন একটা সমীকরণ 20 মাইনাস 5p। এইটা দিয়ে তোমরা পুরো কাজটা কমপ্লিট করবা, করে হলো তোমরা আমাকে পোস্টের কমেন্টের মধ্যে এটা দিবা, দেখি তোমরা কেমন পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।